আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদীয় আসনের সীমানার পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় অবরোধের দ্বিতীয় দিনে সরকারি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বাঘেরহাটে হরতাল। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। চাকসু ও হল সংসদ নির্বাচনে ১৬৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ। এবং জয়পুরহাটে হিমাগারের আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা, পাচ্ছেন না সরকার নির্ধারিত দাম, কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তর, নির্বাচন কার্যালয় ও থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সব মিলিয়ে গোটা এলাকা জুড়ে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। একই ইস্যুতে বাগেরহাটে পালিত হচ্ছে হরতাল। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে ২টি ইউনিয়ন কেটে নেয়ার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ভাঙ্গা উপজেলাবাসী। মহাসড়ক অবরোধ করে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে এলাকাবাসী। অবরোধ চলাকালীন সময়ে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে আরও ফুঁসে ওঠে স্থানীয়রা। এর ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়ক থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিতে গেলে বাধে বিপত্তি। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। দুপুর ১:৩০টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায়। এ সময় তারা নির্বাচন কার্যালয়, থানা, অফিসার্স ক্লাব সহ বিভিন্ন দপ্তর ভাঙচুর করে আগুন দেয়। সালতা নগরকান্দা আমরা যাবো না, আমার দেশ আমার মাটি, আমার থানার লোক আমার থানায় থাকবে। দাবি দেওয়া মেনে না নেওয়া হয় এবং ভাঙ্গার সাথে অন্তর্ভুক্ত না করা হয় হামিদ এবং আলগি ইউনিয়ন, আমরা এই আন্দোলন চালিয়ে দেব এবং প্রয়োজন হলে আমরা কাফনে কাপড় পরে রাস্তায় নামবো। আমরা দোয়া করি যে ভাঙ্গার মাটি ভাঙ্গা ফিরে পাক, কারণ এটা তাদের অস্তিত্ব। আশা করি তারা তাদের মাটি ফিরে পায়। থানা ও উপজেলা পরিষদে হামলা করে ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। সম্প্রতি ফরিদপুর ৪ আসনের আলগি ও হামিরদি ইউনিয়ন দুটিকে কেটে ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত করা হয়। এরই প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে ৪টি আসন কমিয়ে ৩টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের দেয়া ৬ দিনের কর্মসূচির চতুর্থ দিনে হরতাল পালিত হয়েছে। টানা ৩ দিনের হরতালের প্রথম দিনে জেলার ১৬টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরতাল শিথিল করেছে সর্বদলীয় ঐক্যজোট। জেলার দোকানপাট খোলা সহ ছোট ছোট যানবাহন চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হল সংসদের বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ৪ জন ছেলেদের একটি হল থেকে এবং বাকিরা সবাই মেয়েদের হল থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোনো প্রার্থী না থাকায় হল সংসদের ৩টি পদ ফাঁকা রয়েছে। এবার রাকসুতে মোট ভোটার ২৮,৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১,৩০৫ ও পুরুষ ভোটার ১৭,৫৯৬। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হল সংসদে ৬০০ জন প্রার্থী রয়েছেন। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে ১৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন জানায়, এর মধ্যে চাকসুতে ৯৭ জন ছেলেদের হল থেকে
26 জন এবং মেয়েদের হল থেকে 46 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রথম দিনে সংগৃহীত 28টি মনোনয়নপত্রের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 26টি এবং হল সংসদের জন্য 2টি মনোনয়নপত্র বিতরণ হয়। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদেরকে ডোপ টেস্টের কার্ড দেওয়া হচ্ছে। পরে চবি মেডিকেলে 350 টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে। ডোপ টেস্টে উত্তীর্ণ না হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। 17 সেপ্টেম্বর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,637 জন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি উচ্চতা বেড়েই চলছে। কাপ্তাই হ্রদের পানি এখনো বিপদসীমার কাছাকাছি রয়েছে। কাপ্তাই বাঁধের গেট দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হলেও পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বাড়ছে। এতে করে রাঙ্গামাটি শহর এলাকা সহ বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি উপজেলার 30,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং তাদের বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে গেছে। স্থানীয়রা জানায় এর আগে এবারের বর্ষায় কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে 108 ফুট উচ্চতার উপরে উঠে যায়। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অসংখ্য ঘরবাড়ি, ক্ষেত, খামার ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে যায়। বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে আসামিদের উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলামে আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কবির আকর ও জব্বার ব্যাপারী। তারা বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা। 2013 সালের 28 জুলাই হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামে এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জয়পুরহাটে হিমাগারের লাখ লাখ বস্তা আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। আলুর ন্যায্য দাম নিশ্চিতে কোল্ড স্টোরেজ গেটে কেজি প্রতি 22 টাকা দাম নির্ধারিত থাকলেও সেই দামে বিক্রি হচ্ছে না। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 44,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হিমাগারে মজুত করেন চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু এখন পর্যন্ত আলুর দাম না বাড়ায় লোকসান গুনেই চলেছেন তারা। জেলার 21টি হিমাগারে আলু মজুত করা হয়েছিল 2,06,766 মেট্রিক টন। এখনো মজুত রয়েছে 1.5 লাখ মেট্রিক টনের বেশি। হিমাগার থেকে সরকার নির্ধারিত 22 টাকা কেজি দরে আলু বিক্রির কথা থাকলেও সেই দাম পাচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। আমরা তো কৃষক মানুষ, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। সব বাদশাদের দেখছি 300 টাকা পাবো না। আমি 230 বস্তা আলু স্টোরে রাখছি, স্টোরে ন্যায্য মূল্য পাচ্ছি না। কিলোতে তো লস খাইছে। এখন যদি আলু নিয়ে যায় যদি, তাহলে বিক্রি করবো কোথায়? কোল্ড স্টোরের সম্ভাবনা মনে করতেছে যে আমরা নভেম্বরের 15 পরে হয়তো 50% আলু কোল্ড স্টোরে থেকে যাবে। যারা বড় কৃষক আছে আর কি, তাদেরকে একটা অবগত করছি যে তাদের কিছু আলু যেন বিক্রি করে আপাতত চাপটা একটু কমে আর কি। আলু চাষীদের বাঁচাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা। এই বছর যদি আমরা আলুর এই সমস্যাকে মোকাবিলা না করতে পারি, সরকার যদি না করে, আগামী বছর কিন্তু এর পিছনে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করতে হবে, কারণ কৃষক উৎপাদন কম করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। সরকার থেকে 22 টাকা কেজি দরে হিমাগার গেটে আলু বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসাবে আলু সময় মতো উত্তোলনের ব্যবস্থা কৃষক নিচ্ছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। আগামী 1 মাসের মধ্যে আলুর দাম বাড়বে জানিয়ে সরকারের নানা উদ্যোগের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমে বিতরণের চেষ্টা করছি। টিসিবিও আলু কিনবে এবং এট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বর্তমানে হিমাগার থেকে বের হওয়া প্রতি কেজি আলুতে 7 থেকে 14 টাকা লোকসান গুনছেন জয়পুরহাটের কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নেত্রকোনার কেন্দুয়ায় মানব পাচারের অভিযোগে এক চীনা নাগরিক সহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় 3 জন তরুণীকে উদ্ধার করা হয়। গতরাতে কেন্দুয়া পৌরসভার কমলপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ওয়েই হাও এবং ফরিদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানায় আলফা আক্তার নামের এক গার্মেন্টস কর্মীকে গত 1 সেপ্টেম্বর বিয়ে করেন চীনা নাগরিক লি ওয়েই হাও। তিনি এই মাসের 20 সেপ্টেম্বর আলফাকে নিয়ে চীন যাওয়ার কথা বলেন এবং এজন্য আলফার পরিবারকে 1 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। রোববার রাতে আলফা আক্তার স্বামীকে পরিবারের সঙ্গে পরিচয় করাতে বাড়িতে নিয়ে আসেন। তাদের সঙ্গে ছিলেন ফরিদুল ইসলাম ও আরও 2 তরুণী। পরে তাদের কথায় সন্দেহ হলে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জামালপুরে গরু চুরির প্রস্তুতিকালে এক নারী সহ 6 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে জামালপুরের সদরের শরীফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি এলাকায় অপরিচিত এই 6 জনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় একজন পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত একটি সাদা রঙের মাইক্রোবাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। স্থানীয়রা জানায় গত 4 মাসে ওই এলাকায় অন্তত 9টি গরু চুরির ঘটনা ঘটেছে। খুলনার কয়রা থানার সুন্দরবনের ছোট অংটিহারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফাঁদ সহ এক হরিণ শিকারীকে আটক ও 103 কেজি মাংস সহ একটি হরিণের মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। ভোরে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি দল এ অভিযান চালায়। পরে জব্দ করা হরিণের মাংস, মাথা ও শিকারের ফাঁদ সহ আটক ব্যক্তিকে কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে জেলা ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল মোহাম্মদ, সাধারণ সম্পাদক জামিয়া রহমান ও ট্রাক মালিক সমিতির নেতা আনিসুর রহমান কোকো বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ছবি। জন্ম থেকেই জটিল রোগে আক্রান্ত ছমিরের বয়স 33 হলেও উচ্চতায় এখনো শিশু। দারিদ্র্যের সাথে পাল্লা দিয়ে চলছে তার জীবন, ফলে অনিশ্চিত চিকিৎসা আর ভবিষ্যৎ। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের তথ্য ও চিত্রে জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। হতদরিদ্র আজিমুদ্দিন ও আছিয়া বেগমের 3 ছেলে মেয়ের মধ্যে বড় আছরউদ্দিন ওরফে ছমির। প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করা ছমিরের চিকিৎসার অভাবে শরীরের সাথে ঘটেনি মানসিক বিকাশও। অন্য ভাই বোনদের জীবন স্বাভাবিক হলেও তার জীবন যেন এখনো আটকে শিশুকালে। বয়সের কারণে শরীরে বাসা বাঁধছে নানা অসুখ বিসুখ। অর্থাভাবে চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো জোটে না খাবার। পাড়ার শিশুদের সাথে খেলাধুলা করেই কাটে ছবিরের সময়। ঠিকমতো চিকিৎসা করা হয় না, ছোট থেকে এরকম খারাপ হয়ে থাকা। চিকিৎসা করার মতো সমর্থন নেই। বয়স 30-এর উপরে, এখন ওই শিশুর মতোই চলাফেরা করে। দিনে হয়তো 2-1 বার ওর মা যা দেয় শাক পাতা টুকে তাই খায়। আর্থিকভাবে অন্তর্বর্তী সরকার যদি একটু সহযোগিতা করতে তাহলে একটু ভালো হতো। বছরে একবার সরকারি মানবিক আর্থিক সহায়তা আসে জানিয়ে ছবিরকে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সমাজসেবা অফিসে সাধারণত যারা দুরারোগ্য ব্যাধি আক্রান্ত বা সোশ্যালি যারা হ্যান্ডিক্যাপ পিছিয়ে আছে তাদেরকে বরাদ্দ সাপেক্ষে তাদেরকে কিছু সাহায্য করা হয় এককালীন আর কি। ছেলেটা যদি মানসিক প্রতিবন্ধী হয় সেটা ডক্টরের সার্টিফিকেট নিয়ে প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারে আর কি। মানবিক দিক বিবেচনায় অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে ঝালকাঠিতে তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। গতকাল পৌর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। উদ্বোধনী ম্যাচে ঝালকাঠি ও পটুয়াখালী জেলার মধ্যে অনুষ্ঠিত খেলাটি 1-1 গোলে ড্র হয়। প্রথম রাউন্ডে এই টুর্নামেন্টে 8টি জেলা অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।